আমি আপনাদেরকে একটা কথা বলার চেষ্টা করেছিলাম যে আপনারা যদি এখানে 10 জন থাকেন, এই 10 জনকে নিয়ে আমরা স্বেচ্ছাসেবক দলটাকে এই গোপালগঞ্জ জেলায় আবাদ করার চেষ্টা করব। আপনারা একটা জিনিস কি মনে আছে আপনাদের, দেশনেত্রী এবং খালেদা জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় অবৈধভাবে এই ফ্যাসিস্ট ম্যাডামকে সাজা দিয়েছিল, আপনার কি মনে আছে? তো এই সাজা রায়ের আগে ম্যাডামকে একটা জবানবন্দি দিতে হয়েছিল আদালতে। সেই জবানবন্দির একটা লাইন আমি আপনাদেরকে শোনাচ্ছি। ম্যাডাম জবানবন্দির একটা পর্যায়ে বলতেছে, বাংলাদেশ ও এদেশের মানুষের ভাগ্যের সাথে আমার ও আমার নিজের পরিবারের ভাগ্য এক সূত্রে গাঁথা হয়ে গেছে। প্রিয় সহযোদ্ধারা, ম্যাডাম এই জবানবন্দিটা দিয়েছে তখনও 5ই আগস্ট হয় নাই। দেখেন 5ই আগস্টের পরে যখন এই ফ্যাসিস্ট দেশ থেকে বিতাড়িত হয়েছে, পালিয়ে গিয়েছে, এই দেশের মানুষ মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে, ঠিক অ্যাট দ্য সেম টাইম ম্যাডাম কিন্তু সম্মানিত হয়েছে। তাকে কুয়েতে আমিন তাদের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে ম্যাডামকে বাংলাদেশ থেকে নিয়ে গেছে। দেখেন এই একটা লাইন উনি বলছে, আমার এবং আমার নিজের পরিবারের ভাগ্য। দেখেন তারেক রহমানের বক্তব্য দেওয়া, প্রচারিত করা নিষেধ ছিল, আর এখন যারা আমাদের দিনরাত সমালোচনা করত তারাই এখন তারেক রহমানের বক্তব্য শুনে মন্ত্রমুগ্ধের মতো বলছে, হায় হায়, এই কি তারেক রহমান? আমরা সবাই পুলকিত, আমরা সবাই আদর্শিত। আজকে আমরা গোপালগঞ্জের মাটিতে এসেছি অনেক বড় একটা চ্যালেঞ্জ নিয়ে, যে এই গোপালগঞ্জ জেলাটা আর 10টা জেলার মতো না। কারণ এই গোপালগঞ্জে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ের একজন বীর সৈনিক, ইতিহাসের দায় সবাইকে তার জায়গায় রাখতে হয়, শেখ মুজিবুর রহমান একটা নাম। তার এই জেলায় আমরা সাধারণত দেখে আসতেছি মানুষের তার প্রতি আবেগ। এখন আমি আপনাদেরকে কয়েকটা কথা বলার চেষ্টা করব। আপনারা দেখেছেন একে খন্দকারের একটা বই, ভেতরে এবং বাইরে। উনি বলতেছে 1971 সালে 7ই মার্চ শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে উনি যখন ভাষণ শেষ করে তখন জয় বাংলা জয় পাকিস্তান বলছিল। খেয়াল করবেন 1996 সালে বিচারপতি হাবিবুর রহমান, আপনাদের মনে আছে নামটা? তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিল, কার কার মনে আছে? বিচারপতি হাবিবুর রহমান, উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন 96 সালে, যে নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল। উনি তার লেখায় এই কথাটাই লিখেছে যে 71 সালে 7ই মার্চ শেখ মুজিবুর রহমান জয় বাংলা জয় পাকিস্তান দিয়ে শেষ করছে। তাজউদ্দিন আহমেদের মেয়ে বলতেছে যে 25শে মার্চ রাতের বেলা যখন আমার আব্বা একটা ডায়েরি এবং একটা লেখা নিয়ে তার কাছে গেল যে মুজিব ভাই, দেশের অবস্থা ভালো না, আমাদের কাছে ইন্টেলিজেন্সের রিপোর্ট আছে, আমরা আক্রমণের শিকার হব, আমাদেরকে স্বাধীনতার ঘোষণা দিতে হবে, একটা প্রমাণ রাখতে হবে। তখন কিন্তু বলছে, তুই নাকে তেল দিয়ে ঘুমা, 27 তারিখ হরতাল ডাকছি। এই মাটিতে দাঁড়ায় আজকে এই কথাগুলো বলতেছি আপনাদের জাতীয়তাবাদকে জাগ্রত করার জন্য। কারণ ঠিক এই 71 সালে একজন মেজর নিজের জীবন, নিজের স্ত্রী পুত্রের জীবন, নিজের সমাজে যে তার একটা মান সম্মান, সেই সব কিছুকে, সে একটা ফোর্সের একটা মেজর, সেখান থেকে সে বিদ্রোহ ঘোষণা করেছিল। প্রথমে একটা ড্রামের উপরে দাঁড়ায় উই রিভোল্ট বলেছিল। পরবর্তী 27শে মার্চ বেতারের মধ্যে দিয়ে উনি দেশকে একজন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দেশকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন।
তখন রাজনৈতিক নেতৃত্ব তাকে বলার চেষ্টা করছে যে আপনি দেশের স্বাধীনতা বা অস্থায়ী রাষ্ট্রপতি এটা ঘোষণা দিতে পারেন না, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, আপনাকে এটা চেঞ্জ করতে হবে। তখন উনি এটা আবার চেঞ্জ করেছে এই জাতির স্বার্থে। উনি একজন সেক্টর কমান্ডার ছিল, উনি একটা ফোর্সের কমান্ডার ছিল, জেড ফোর্সের কমান্ডার। 9 মাস যুদ্ধ করেছে, যুদ্ধ করার পরে আবার সে তার কর্মে ফেরত চলে গেছে। এই রাজনীতিতে উনি আসে নাই। আমরা বারবার বলি শহীদ জিয়া রহমান স্বাধীনতার ঘোষক। 1972 সালের 26শে মার্চ একটা সরকারি পত্রিকার নাম হচ্ছে দৈনিক বাংলা। এই পত্রিকায় ছাপানো হয় জিয়া রহমানের একটা লেখাটির নাম হচ্ছে একটি জাতির জন্ম। মানে আমি আপনাদের সঙ্গে ইন্টারেকশন করতে চাচ্ছি। একটি জাতির জন্ম জিয়াউর রহমানের একটা লেখা আছে, কেউ কি শুনেছেন? কোনো সমস্যা নেই, আমি শেখাতে আসি নাই, আমি যা জানি তা আপনাদেরকে জানাইতে আসছি। কারণ আমি কেন বিএনপি করি এটা না আমার মধ্যে গ্রথিত আছে, কিন্তু আমরা কেন বিএনপি করি এটা না প্রচারের দরকার আছে। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এই প্রত্যেকটা কথা যদি আপনারা চ্যালেঞ্জ করেন যে কোনো জায়গায়, এই কথাগুলো ঠিক কিনা। 1972 সালের 26শে মার্চ দৈনিক বাংলায় জিয়াউর রহমানের একটি প্রবন্ধ ছাপানো হয়েছিল কিছু সাংবাদিকের অনুরোধে যে ওই সময়ের গল্পগুলো আপনি একটু লেখেন। একটি জাতির জন্ম, সেই লাস্ট লাইন ছিল এরকম, এ জাতি রাত 2:15 এ জাতি কোনো দিন ভুলবে না, ভুলবে না। আসলে এইটাই স্বাধীনতার ঘোষণা। জিয়াউর রহমান 1975 সালে এই 72 থেকে 75-এর মধ্যে যে গল্পগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে চালু আছে এগুলোর গল্প আমার বলার দরকার নাই, কিন্তু আপনাদের শোনার দরকার আছে। কারণ আপনারা গোপালগঞ্জের মানুষ, আপনাদের সম্বন্ধে বাকি মানুষগুলো সন্দেহ পোষণ করে, এটা ক্লিয়ার করার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা কানটা খোলা রাখেন। আমি যদি মিথ্যা বলে থাকি, আমাদের আরও বক্তা যদি মিথ্যা বলে থাকে, আপনারা কাউন্টার দেন। 72 থেকে 75 কী হয়েছিল এটা আপনারা নিজেরাই খুঁজে বাইর করবেন। আমি 75-এর পরের গল্প বলব, যে জিয়াউর রহমানকে জনতার বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতার কেন্দ্রতে নিয়ে আসা হয়েছে এবং সে আসার পরে যখন সে সামরিক শাসক হিসাবে যখন এখানে থাকে, পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতি হয়, দেখবেন ওই সমসাময়িক সময়ে পৃথিবীর অনেক দেশে এরকম অনেক সেনা শাসক চলতেছিল। সেনা শাসকরা নিজেরা দল করে কোনো নির্বাচন না দিয়ে দেশ পরিচালনা করতেছিল। জিয়াউর রহমান সাহেবের সামনে এক অপূর্ব সুযোগ ছিল একইভাবে দেশ চালানো, কিন্তু জিয়াউর রহমান নিজের উর্দিটা ফেলাই দিয়ে উনি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করতেন। উনি সব দল মতকে গ্রহণ করতেন, উনি গণতন্ত্রের পথে হেঁটেছেন। একজন সৈনিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এসে আবার গণতন্ত্রে ফিরে যায়, এরকম একটা উদাহরণ পৃথিবীর যদি কেউ দিতে পারেন, আমার কাছে রাজনীতি আমার জীবনের চেয়ে অনেক বড় কিছু, কাল থেকে ছেড়ে দেবো। আমরা তার দলটা করি। তাহলে এই দেশের জন্মের সাথে যদি আমি বলি জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত, ভাই তাহলে কি ভুল হবে? ভুল হবে? যখন জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন তখন এই দলটা না অনেক বড় কিছু ছিল না। এই দলটাকে মহিরু করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি রান্না করতেন, জিয়াউর রহমান তার হাতে রান্না খেতেন। সেখান থেকে বের হয়ে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরে এই দেশটাকে একটা জায়গায় নেওয়ার জন্য ওনাকে এরশাদ বিরোধী স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে 9টি বছর। উনি রাস্তায় ওনাকে ধরে মেরেছে, ওনার হাতের ব্লাউজ ছিঁড়ে গিয়েছে, উনি শাড়ির আঁচল দিয়ে সেই ব্লাউজটা ঢাকায় রাখছে। এখানে আওয়ামী লীগের অনেক নেত্রী আছে না, যে এরকম যদি ব্লাউজ ছিঁড়ে যাইতো ওটা আরও ছিঁড়ে ফেলত।
বাংলাদেশে এই রাজনীতিটা খুব বেশি চালু আছে, নেগেটিভ পলিটিক্স। উনি তা করেন নাই। এরশাদ বিরোধী আন্দোলনের সময় ওনাকে দরজা ভেঙে ওনাকে গ্রেফতার করা হয়েছে, উনি আপোষ করেন নাই। উনি ৮৬ নির্বাচনে এরশাদের সঙ্গে নির্বাচনে যাবে না ঘোষণা দিয়েছে যে আমরা যাব না। আর শেখ সাহেবের মেয়ে চট্টগ্রামে এসে ঘোষণা করছিল যে যারা ৮৬ নির্বাচন করবে তারা জাতীয় বেঈমান। উনি কিন্তু পরের দিন ঘোষণা করছে যে আমরা নির্বাচনে যাব। তাহলে ভাই, স্বঘোষিত জাতীয় বেঈমান শেখ সাহেবের বেটি না? আপনাদের এই মাটিতে দাঁড়ায় কথা বলতেছি, আমার কথা যদি মিথ্যা হয়ে থাকে, ভুল হয়ে থাকে, কারণ আমি এটুকু বিশ্বাস করি যে এখানে যারা বসে আছেন তাদের পরিবারের কেউ না কেউ এই শেখ সাহেবের মেয়ের রাজনীতির সঙ্গে জড়িত আছেন বা ছিলেন। আমার কথা হচ্ছে যে আপনাদেরকে আমার এই কথাগুলো শোনানো দরকার, যে আপনারা তাদেরকে যে বলেন এই কথাগুলো সত্য কিনা, তাদের কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর নেন। আপনারা ক্লিয়ার হন যে দলটা করতে যাচ্ছেন এই দলটা আসলেই একটা সহি শুদ্ধ দল কিনা। যখন আপনি এই প্রশ্নের উত্তরগুলো পাবেন তখন আপনি কথাগুলো মানুষকে বলতে পারবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই এদেশে নারী শিক্ষার অগ্রায়ণ হয়েছে, বিনা বেতনে মেয়েদেরকে পড়ার সুযোগ হয়েছে। এদেশে মুক্তিযুদ্ধ যে চেতনার বলিবৃদ্ধি করত শেখ সাহেবের মেয়ে, এদেশের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গঠিত। আমি আপনাদেরকে প্রথমে একটা উক্তি বলেছিলাম, বাংলাদেশ এবং এদেশের মানুষের ভাগ্যের সাথে আমার ও আমার নিজের পরিবারের ভাগ্য এক সূত্রে কথা আছে। এই কথাটা বলছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এখন আমি দুইজনের কথা বলেছি তার পরিবারের, জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এখন বলবো তারেক রহমানের গল্প। এই তারেক রহমান, তার বাবা রাষ্ট্রপতি ছিল, তার মা প্রধানমন্ত্রী ছিল। আপনারা আপনাদের আত্মীয়স্বজন যারা আছে বা আপনাদের পরিচিত বন্ধু বান্ধব প্রতিবেশী আছে, ওদেরকে জিজ্ঞাসা করবেন তো যে ৯১ সালে বিএনপি ক্ষমতায় এসেছিল, ২০০১-এ বিএনপি ক্ষমতায় এসেছিল, তারেক রহমান দুবাই কয়বার গেছে, আমেরিকা কয়বার গেছে, থাইল্যান্ডের পাতোয়াতে কতবার গেছে। আর জিজ্ঞাসা করবেন বাংলাদেশের এমন কোনো উপজেলা নাই যেখানে তারেক রহমানের পায়ের চিহ্ন পড়ে নাই। কারণ উনি এমন একজনের সন্তান যে জিয়াউর রহমানকে মানুষ তার দরজায় পেয়েছে, দরজা খুলে দেখে জিয়াউর রহমান। জিয়াউর রহমান গোটা বাংলাদেশ এমনভাবে চষে বেড়াইছে, কেউ জানতো না যে আজকে জিয়াউর রহমান এই গোপালগঞ্জে এখানে আসছে। দেখে যে মানুষ দরজা খুলে দেখে জিয়াউর রহমান। পৃথিবীর কোথাও নাই রে ভাই, একজন রাষ্ট্রপতি কোনো একটা দেশে প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে, সেইটার যে প্রচারণা হয় তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এদেশের মানুষ জিয়াউর রহমানকে দেখছে তার বাসার সামনে, জানলা খুলে দেখতেছে জিয়াউর রহমান। এক বুড়ির কাছে যা বলতেছে আমাকে কিছু খাবার দাও, আমার খিদা লাগছে। কয় আমার কাছে তো কিছু নাই। কয় তোমার এত জায়গা আছে, তুমি একটা মুরগি পালতে পারো না? একটা মুরগি থাকলে তো তোমার ডিম আমাকে দিতে পারতাম। সেই জিয়াউর রহমানের ছেলে জনাব তারেক রহমান বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা এবং অধিকাংশ ইউনিয়নে উনি ঘুরেছে, মানুষের কথা শুনেছে। ২০০৩ সালে উনি আমাদের দেশের আবাদি জমি নিয়ে একটা রিসার্চ করছে যে কোন জমিতে কি ফলে, আর আমাদের কি পরিমাণ পেঁয়াজ লাগে, কি পরিমাণ রসুন লাগে, কি পরিমাণ আদা লাগে, কি পরিমাণ সবজি লাগে। ওনাকে কেউ বলে নাই, উনি রিসার্চ করছে। উনি একমাত্র মানুষ যে ২০১৬ সালে ভিশন 2030 উনি বলতেছে যে আমাদের সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। কিছু লোক আসবে নির্বাচিত হয়ে, আর কিছু আমরা সমাজ থেকে নেব যারা জ্ঞানে গুণে একটা মানের, তাদেরকে আমরা সংসদে নিয়ে আসবো, আমরা তাদের কাছ থেকেও কথা শুনবো। তিনি বলার চেষ্টা করতেছেন এখন থেকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতা একটু ভারসাম্য থাকবে।
একটু ব্যালেন্স থাকবে। কেউ এককভাবে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন হবে না, কারণ একক বেশি ক্ষমতা সম্পন্ন হলে তখন গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, গণতন্ত্র বিপদে পড়ে। উনি বারবার বলার চেষ্টা করছেন যে আগামী দিনের নির্বাচনটা অনেক কঠিন হবে, কারণ আমাদেরকে মানুষের আস্থা অর্জন করতে হবে। মানুষের ভোটটা আমাদের করে নিয়ে আসতে হলে তাদের সঙ্গে থাকতে হবে, তাদের পাশে থাকতে হবে, তাদের সুবিধা অসুবিধাগুলো দেখতে হবে। রাজনীতি একটা ভলেন্টিয়ার কাজ ভাই, এই কাজটা সমান না। এখানে আপনারা যাদেরকে দেখতেছেন, আপনারা চিন্তাও করতে পারবেন না গত 17 বছরে আমাদের প্রত্যেকের জীবন কীভাবে পার হয়েছে। কিন্তু এর মানে এই না যে এখন সময়টা একটু নিউট্রাল বলে এটা করতে হবে। সবচেয়ে বেশি নির্যাতিত তারেক রহমান বলছেন যে আমি নির্যাতিত, আমার মা নির্যাতিত, আমার দলের 60 লক্ষ নেতাকর্মী নির্যাতিত। আমরা এই নির্যাতনের প্রতিশোধ নেব কীভাবে? 31 দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে। দেখেন কতটা উদার হলে উনি বারবার বলছে ভাই আমরা প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিহিংসার রাজনীতি করবো না। উনি বারবার বলতেছে, তা উনি যদি এগুলো করেন আপনারা তাকে ধরবেন না? যদি কখনো দেখেন যে তারেক রহমান এবং তার দল প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতি করতেছে, তখন কি আপনারা তাকে ভোট দেবেন? উনি আপনাদের সামনে এই চ্যালেঞ্জটা নিয়ে হাজির হয়েছে। আপনাদেরকে আমি আমার জায়গা থেকে বলার চেষ্টা করেছি, দেখেন এই গোপালগঞ্জের মাটিতে আমাদের একজন যোদ্ধা, শওকত আলী দিদারের রক্ত রঞ্জিত এই গোপালগঞ্জ। আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আসলে আমরা প্রতিহিংসা এবং প্রতিশোধ করব না, প্রতিশোধ নেব না।